অন্যতম কনভেনারগণ, আজকের সমাবেশে উপস্থিত আমাদের সাথীরা, বহু প্রতিকূলতাকে উপেক্ষা করে আপনারা এসেছেন। আপনাদের সকলকে ধন্যবাদ এবং প্রণাম নিবেদন করছি। অনেকে ভাবছেন যে 3 বছর, ওটা বন্ধ হয়েছে গো। 3 বছর তো হলো, আমরা পেয়েছি কি? অনেকে ভাবছেন যে না, এই সরকারের কাছে কিছু পাওয়া যাবে না, কিন্তু তার পিঠেই আর একটা ভাবনা থাকে যে কোন সরকারের কাছে তাহলে পাওয়া যেতে পারে। অনেকে ভাবছেন যে আমরা তো বহু ভাগে বিভক্ত, আমাদের কি সেই শক্তি আছে? ইতিহাস আমাদেরকে কি দেখাচ্ছে? ভারত যখন স্বাধীন হয় তখন জনসংখ্যা প্রায় 33 কোটির কাছাকাছি ছিল। 190 বছর ধরে ভারতবর্ষ পরাধীন ছিল। যে দেশটা ভারতবর্ষকে পরাধীনতার শৃঙ্খলে বেঁধে রেখেছিল, তাদের জনসংখ্যা এতটাই কম যে ভারতবর্ষের মানুষ যদি একদিন ঠিক করতো যে আমরা রাস্তায় নেমে তাদেরকে ধরে বেঁধে রাখবো, তাহলে তাদের একটা দিনও এই রাজ্যে, এই দেশে শাসন করার মতো ক্ষমতা ছিল না। তারপরেও তার 190 বছর ছিলেন। আমি কথাটা এই কারণের জন্য বলতে চাইলাম যে লড়াই কোনো সময় সংখ্যা দিয়ে হয় না সাথী। লড়াইটা হয় যে মানুষগুলো লড়ছেন তাদের লড়াইয়ের জন্য অনুপ্রেরণা এবং তাদের প্রতিজ্ঞা কতটা শক্তিশালী, সেটা দিয়ে লড়াই ঠিক হয়। এই লড়াইটা যে মরে যায়নি, আজকের সমাবেশ সেটা প্রমাণ দিচ্ছে। প্রতিকূলতা বহু আছে, আমরা লড়াইটা করছি কোন রাজ্যে? এমন একটা রাজ্যে, যে রাজ্যে আমাদের হাঁটার পথটা যদি সংকীর্ণ হতে হতে আমাদের মেরুদণ্ডটাকে সোজা করে রাখার মতো শক্তি যদি জায়গা যদি না দেয়, আমরা যে জাতিটাকে রিপ্রেজেন্ট করি, সেই বাঙালি জাতি, আমাদের মেরুদণ্ডটাকে আনত করে সরীসৃপ হয়ে যেতেও কাল বিলম্ব হয় না। যে আমি দাঁড়াতে পারছি না, চলো হামাগুড়ি দিয়ে পেরিয়ে যায়। আপনি আপনার চরিত্রটা কি বদলে নিলেন। আমরা লড়াইটাকে সংগঠিত করছি এমন একটা রাজ্যে, যে রাজ্যের মানুষ বিশ্বাস করে যে অধিকার আপনি বাড়িতে বসে থাকবেন শিব হয়ে, দ্রষ্টাবধ হয়ে, আর অধিকার আপনার কাছে উদ্বাহু নৃত্য করতে করতে ঠিক চৈতন্যের ভূমিকায় আপনার দরজায় এসে করা নাড়বে, বাবু ওঠো, ধ্যান ভঙ্গ করো, তোমার অধিকার তোমার করায়ত্ত হয়েছে। আমরা লড়াই সংগঠিত করছি এমন একটা রাজ্যে যেখানে বিশ্বাস করে মানুষ বড়লোক হওয়ার স্বাদ আমার 16 আনা, কিন্তু শ্রম দিয়ে বড়লোক হতে পারবো না, চলো লটারি কাটি। লটারি কেটে বড়লোক হওয়ার স্বপ্ন যে জনগণ দেখে, তাদেরকে রিপ্রেজেন্ট করি আমরা, এবং সেখানে দাঁড়িয়ে আমরা স্বপ্ন দেখছি যে আমরা দুদিনের মধ্যেই লড়াইটাকে জিতে নেব। আমরা লড়াইটা লড়ছি কি নিয়ে? প্রথম দাবি হচ্ছে ডিএ নিয়ে। তার অঙ্কের পরিমাণ কত? 60,000 কোটি টাকা। আমরা লড়াইটা লড়ছি কি নিয়ে? এই রাজ্যে স্থায়ী পদে কর্মচারীর সংখ্যা থাকার কথা প্রায় 10 লক্ষের কাছাকাছি, আছে 4 লক্ষের মতো, অর্থাৎ 6 লক্ষাধিক পদ শূন্য হয়ে আছে। সেগুলোতে স্থায়ী নিয়োগ করতে হবে স্বচ্ছতার সাথে। আমাদের মাননীয়া সাদা শাড়ি পরেন বটে, আমরা এখন নতুন নাম দিয়েছি হননীয়া, যিনি হরণ করে নেন সমস্ত কিছু, সেটা ফাইলও ছাড় পাই না। কিন্তু সেই ফাইলের মধ্যে এমনই গোপন বিষয় আশয় থাকে যা তার অস্তিত্বকে সংকটের মধ্যে ফেলতে পারে। সেই ফাইলও পর্যন্ত হরণ করতে যিনি দ্বিধাবোধ করেন না, তাকে হননীয়া বলবেন না তো কি বলবেন? তিনি সাদা শাড়ি পরে থাকেন ঠিকই, যদি ভালো করে তাকিয়ে দেখেন তার শাড়িতে অস্বচ্ছতার দাগ গোটা শাড়ি জুড়ে।
আমরা লড়াইটা সংগঠিত করছি এমন একটা রাজ্যে যেখানে আমরা বিশ্বাস করি যে আমাদের এক এবং একমাত্র পরিচয় হচ্ছে আমার দলীয় রাজনীতি। আমি যখন মরব, জমদূত এসে যদি বলে বা আমি যদি মুসলিম হই, যদি জাহান্নামে যেতে হয়, আগে আমি বলবো যে ভাই আমি অমুক পার্টি করি, আমাকে অমুক জায়গাতে নিয়ে গিয়ে রেখো, সেখানে যেন আমার পার্টির লোকেরা থাকে। সেখানে দাঁড়িয়ে আমরা স্বপ্ন দেখছি যে আমরা এমন একটা লড়াই সংগঠিত করতে চাই যে লড়াইটাতে কোনো দলীয় রাজনীতির পতাকা থাকবে না। আমরা এমন একটা লড়াই করতে চাই যে লড়াইটার মধ্যে কোনো দুর্নীতিগ্রস্ত মানুষ থাকবেন না, পাছে আমাদের দুর্নীতির বিরুদ্ধে লড়াইটা দুর্বল হয়। আমরা খুশি যে বিগত 3 বছর ধরে সেই রকম একটা প্ল্যাটফর্ম আমরা তৈরি করতে পেরেছি। আমার কিছুক্ষণ আগে সুদীপ চন্দ্র বলে গেল, আপনারা অধিকাংশই জানেন সুদীপ চন্দ্র এমএসএমই ডিপার্টমেন্টের একজন অফিসার। আমরা সকলেই জানি যে অফিসারদের বদলি যে কোনো জায়গায় হতে পারে, তাকে আটকানোর ক্ষমতা নেই। এবং বিগত 11 বছর ধরে বহু অফিসারকে এই রকম বদলি করে এই সরকারটা ঠিক দপ্তরগুলোকে পকেটে পুরে রেখেছে। সুদীপ চন্দ্রকে বদলি করা হয়েছিল প্রতিহিংসামূলক ভাবে। আমরা খুব গর্ব করে বলছি, হ্যাঁ, একমাত্র সংগ্রামী যৌথ মঞ্চের লড়াইয়ের ফলে একজন সরকারি অফিসারকে তার ট্রান্সফারের জায়গা থেকে নিজের জায়গায় সবহাল করেছি আমরা, আটকে রাখতে পারেনি। তার বেতন বন্ধ করেছিল, আমরা মাসে মাসে চাঁদা তুলে তার বেতন দিয়ে গেছি। এখানে বসে আছেন আমাদের আরেক সাথী সুবীর সাহা, তাকেও বদলি করেছিল। সে কিন্তু যে জায়গাটাতে চাকরি করতেন সেই জায়গাটাতেই করেন। মাননীয় মুখ্যমন্ত্রী, আপনি কথায় কথায় আপনার ঘনিষ্ঠ মহলে বলে থাকেন যে ওরা তো আমার অনুগত কর্মচারী, ওদের আবার বিক্ষোভ কি, ওদের বিক্ষোভের কাছে আমি মাথা নত করব না। আমরা বলি বিগত 3 বছর ধরে আপনাকে মাথাটাকে তুলতে দিইনি আমরা। সেটা আপনার বাড়ির সামনে মিছিল হোক, আর আপনার সাধের সাজানো বাগান নবান্ন, সেখানে গিয়ে আপনাকে সত্য কথাগুলো শুনিয়ে আসা হোক। আমরা কিন্তু প্রত্যেকটা কাজ অকপটে করেছি। নির্ঝর বলল যে আমার নামে কেস কাছারি করার কথা, প্রতিহিংসার কথা। লড়াইটা যখন লড়তে এসেছিলাম, আমার মনে হয় আমি সহ আমাদের সবাই প্রস্তুত হয়ে এসেছিলেন যে এই সরকারের প্রতিহিংসার মুখোমুখি আমাদেরকে হতে হবে। আমরা তৈরি আছি। কয়েকদিন আগে তার জন্মদিন গেল, বলেছিলেন যে তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। এই রাজ্যের এই দুর্নীতিগ্রস্ত সরকারের কাছ থেকে যদি মুক্তি পেতে হয়, দরকার হলে নিজের রক্তকে দিয়ে স্যাক্রিফাইস করার জন্য তৈরি থাকতে হবে। এবং নবান্নের বসে থাকা হননিয়াকে বলে রাখি যে সেটা দেওয়ার জন্য আমি সহ আমরা সকলেই প্রস্তুত আছি, চিন্তা করবেন না। এবং সেই কারণেই এখানে বসে স্লোগানটা দিতে পারছি, বুক পেতেছি গুলি কর, আমরা ডরাই না, বুক সরিয়ে নেব না, আর এর জন্য কোনো নাটকও করব না। নিজের মাথা ফাটিয়ে বলবো না যে পুলিশ এসে ফাটিয়ে দিয়ে গেছে। যেদিন ফাটিয়েছিল, যখন যতটা করেছিল তার 60% আমরা তুলে ধরেছিলাম। অনেকে বলবেন যে সুপ্রিম কোর্টে তো লড়াইটা হলো, আপনারা তো বলেছিলেন যে লড়াইটাকে জিতিয়ে আনবেন, 4 মাস হয়ে গেল, কি করলেন? আমরা প্রথম কাজ এটাই করেছিলাম যে আমরা অ্যাডিশনাল পার্টি হয়ে গিয়ে যন্ত্রের বিভ্রাট মামলাটাকে দ্রুত শুনানির ব্যবস্থা করিয়েছি। কিভাবে করিয়েছি, ভিতরে কি করেছি সেসব কথা গোপন থাক। কিন্তু এই মামলায় যেটা কোনোদিন হয়নি, যেটা কোনো পক্ষ করেনি, আমরা করে দেখিয়েছিলাম আপনাদের ভরসায়। এই দেশের প্রখ্যাততম আইনজীবী গোপাল সুব্রমণিয়াম আমাদের হয়ে সওয়াল করেছিলেন, এবং সেই সওয়ালের জোর কতটা ছিল সেটা আপনারা দেখেছেন। যে সরকার সেই সওয়াল শুনে এতটাই ভয় পেয়েছিলেন যে গোটা সুপ্রিম কোর্টের যত সিনিয়র লয়ার ছিলেন সবাইকে নামিয়ে দিয়েছিলেন আমাদের বিরুদ্ধে।
এবং প্রায় একা কুম্ভ হয়ে উনি লড়াই করে গেছেন। আমি আর কারোর অবদান ছোট করছি না, কিন্তু যে সওয়াল জবাবটা উনি দিয়ে গেছেন আমার মনে হয় আলটিমেট করে দিয়ে চলে গেছেন, তারপর আর কিছু বলার থাকতে পারে না। যারা লড়াই করেছেন এতদিন থেকে তাদের সবাইকে সম্মান জানিয়ে আমরা শুধু বলেছিলাম যে আমাদেরকে ঢুকতে দিন, আপনাদের হাতটাকে শক্ত করার জন্য আসছি। আমরা অবাক হয়ে কি দেখেছি যে সুপ্রিম কোর্টে যখন আমরা লড়াই করতে গেছি তখন আমরা দেখেছি যে কর্মচারীদের পক্ষের আইনজীবীরা সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে সংগ্রামী যৌথ মঞ্চ যাতে পার্টি অ্যাড হতে না পারে তার ব্যবস্থা করেছেন, তার জন্য সওয়াল করেছেন। আপনারা ভাবছেন যে লড়াইয়ের ময়দানে সরকারের এই সব ছড়িয়ে ছিটিয়ে থাকা এজেন্টদের বিরুদ্ধে আমাদেরকে লড়তে হয় না? হচ্ছে তো 3 বছর ধরে আমরা লড়াইটা করছি। অনেকে ভাবছেন যে এরা তো শুধুমাত্র স্থায়ী কর্মচারীদের কথা বলে। একবার তাকিয়ে দেখুন বন্ধু, সেটা পিএইচই থেকে সেটা ভিলেজ রিসোর্স পার্সন থেকে প্যারা টিচার সকলের জন্য আমরা গলা ফাটিয়েছি বলে আপনাদের সমস্যার কথাগুলো আজকে গোটা রাজ্যবাসী জেনেছে। তার আগে জানতো কে? সমস্যা তো ছিল। অঙ্গনওয়াড়িদের মোবাইলের সমস্যা 2019 সাল থেকে ছিল, জানতেন কেউ? তারা নিজেরা বুক ফেটে গেছে কিন্তু কাউকে জানাতে পারেনি। আমরা যখন ইস্যুটাকে টেক ওভার করেছি তখন মানুষ জেনেছে। আংশিক সমাধান হয়েছে, বাকি সমাধানও হবে, কথা দিয়ে যাচ্ছি। যারা ভাবছেন যে এই সরকারের কাছে কিছু হবে না তাদের কাছে প্রতিপ্রশ্ন করি, কোন সরকার এলে পরে হবে বলে মনে করেন? এই পশ্চিমবঙ্গে এমন কোন গণতান্ত্রিক কাঠামো নেই, কোন দলই সেটাতে বিশ্বাস করে না। আমি মনে করি ব্যক্তিগতভাবে যারা আসবে আর হাসতে হাসতে আপনার অধিকার আপনাকে পাইয়ে দেবে। অধিকার অর্জন কোনো সময় লড়াই ছাড়া হয় না, তাই লড়াইটা করুন। আগামী বিধানসভা ভোটের আগে আমরা আজকেই এখান থেকে কর্মসূচি ঘোষণা করছি যে প্রত্যেকটা রাজনৈতিক দলের কাছে আমরা আমাদের দাবি দাবা নিয়ে যাব। আমরা বলবো যে তুমি তোমাদের যে দাবিপত্র পেশ করবে, ইস্তেহার পেশ করবে, তার মধ্যে এই কথাগুলোকে লেখো, সেই অনুযায়ী আমরা সিদ্ধান্ত নেব। বিরোধী দলগুলো গণতন্ত্রে তাদের ভূমিকাকে এড়িয়ে যেতে পারে না, আর ভূমিকা যদি এড়িয়ে যায়, একটা ট্রেলারের কথা বলে দিই। এই সরকার চেষ্টা করেছিল যে বিএলওদেরকে ধমকে চমকে যাতে এসআইআর এর কাজটা ঠিকঠাক করে না হয়, চেষ্টা করেছিল। আমরা বিএলওদেরকে বলেছিলাম আপনাদের পাশে আমরা আছি, যেখানে যেখানে যে যে অসুবিধার মধ্যে বিএলওরা পড়েছেন আমরা পাশে থেকেছি। আর আজকের রেজাল্টটা কি? গোটা রাজ্য জুড়ে যত বিএলও কাজ করছেন, যারা পুরস্কার পাচ্ছেন, তারা অধিকাংশই এই মঞ্চের সাথে সংযুক্ত। অর্থাৎ আমরা কাজটা করে দেখিয়ে দিয়েছি। তাই বিরোধী দলগুলোকেও বক্তব্য, যারা কাজটা ঠিক মতো করে দেখিয়ে দিতে পারে তারা অন্যথাও করতে পারে। আমার মনে হয় যে যারা বুদ্ধিমান হয় তাদের জন্য ইশারাটাই যথেষ্ট। আমাদের দাবি দাওয়া নিয়ে আপনাদের বক্তব্য কি, সেই বক্তব্য একদম স্পষ্ট কণ্ঠে আপনাদেরকে ব্যক্ত করতে হবে। এর যদি অন্যথা হয় তাহলে জেনে রাখবেন আপনাদের প্রতিপক্ষ রূপে সবার প্রথমে যাদেরকে পাবেন তার নাম সংগ্রামী যৌথ মঞ্চ। আমরা কোনো অবস্থাতেই কর্মচারীদের দাবি দাওয়া নিয়ে, এই রাজ্যের মানুষের দাবি দাওয়া নিয়ে কারোর সাথে আপোষে যায়নি বিগত 3 বছর ধরে, ভবিষ্যতেও যাব না। এই লড়াইটা আমরা লড়ছি এই রাজ্যের প্রাতিষ্ঠানিক দুর্নীতির বিরুদ্ধে। এই প্রাতিষ্ঠানিক দুর্নীতির রূপটা এমন ভাবে আমাদেরকে আষ্টে পাষ্টে ধরে আছে, এই যে স্থায়ী পদে নিয়োগ না হওয়া, এই যে ডিএ না পাওয়া, এই যে অস্থায়ী কর্মচারীদের শোষণ, তার প্রত্যেকটার ভিতরে যদি তাকিয়ে দেখেন দেখতে পাবেন যে কোনো না কোনো প্রাতিষ্ঠানিক দুর্নীতি লুকিয়ে আছে। আমাদের অনেকে বলে গেলেন 11 সালের পর থেকে এই সরকারের ইনকাম বেড়েছে প্রায় 4 গুণ মতো। খরচা কোথায় কোথায় বেড়েছে? স্থায়ী পদে লোকজন কমেছে, আপনি ডিএ দেননি, বিভিন্ন জায়গাতে পেনশন বন্ধ, পেনশনের যেসব ফান্ডগুলো ছিল সেগুলোকে নিয়ে নয়ছয় করেছেন, নতুন কোনো শিল্প স্থাপন হয়নি, পশ্চিমবঙ্গ সরকারের হাতে যা শিল্প ছিল সেগুলোকে বিক্রি বাট্টা করেছেন, বিদ্যালয়ের সংখ্যা কমেছে। তার টাকাগুলো গেল কোথায়? অনেকে বলছেন যে ঋণ নেওয়ার কথা। আপনাদেরকে একটা কথা বলে রাখি, আমি তথ্য দিচ্ছি। 2011 সালে যখন পূর্ববর্তী বাম সরকার চলে গেল, রাজ্য সরকারের ইনকামের সাথে আমাদের যে ঋণ তার পার্সেন্টেজ ছিল 42%। অর্থাৎ সরকারের যা ইনকাম ছিল
তার 42% ছিল ঋণ। বর্তমানে সরকারের ইনকাম এতটাই বেড়েছে যে ঋণের পরিমাণ 4 গুণের থেকে বেশি বৃদ্ধি পাওয়ার পরেও ওই পার্সেন্টেজ কিন্তু কমে এসে এখন বর্তমানে 37% এসে দাঁড়িয়েছে। তাহলে প্রশ্ন হচ্ছে টাকাগুলো যাচ্ছে কোথায়? আপনাদেরকে বলি যে এই টাকার অন্য কোথাও যায় না, গোটা রাজ্য জুড়ে ওনার অনুপ্রাণিত যত মানুষজন আছেন কাটমানি হয়ে তাদের কাছে ঢুকছে। একটা ডিপার্টমেন্ট নেই যেখানে সরকারি কাজ হচ্ছে অথচ সেখানে কোনো কাটমানি নেই। এই কাটমানি সিন্ডিকেটকে বন্ধ করতে হবে এবং এর জন্যই লড়াইটা আমাদেরকে চালিয়ে যেতে হবে। কারণ পরবর্তী ক্ষেত্রে যদি কেউ আসে, তারা এসে যে সতের পরকাষ্ঠা হবে সেটা আমরা ধরে নিতে পারি না। আমাদেরকে চেষ্টা করতে হবে তাদেরকে সৎ পথে চালানোর, এবং সেই উদ্দেশ্যেই আজকেই আমরা ভবিষ্যতে প্রেস কনফারেন্স করে ঘোষণা করব এই রাজ্যের মানুষ যে যেখানে যে ধরনের দুর্নীতির সম্মুখীন হচ্ছেন সেই দুর্নীতির কথা সংগ্রামী যৌথ মঞ্চের হেল্পলাইন থাকবে, সেখানে তুলে ধরুন। আমরা সেই দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেব। যদি আদালতে যেতে হয় আমরা আদালতে যাব। যারা অভিযোগ করবে তাদের কারোর নাম প্রকাশ করা হবে না। আমরা এই মঞ্চ থেকে ঘোষণা করছি যে প্রত্যেকটা কর্মচারীর কাছে যাওয়া হবে নতুন পে কমিশন গঠন, এবং সেই পে কমিশনে যেন খুব সুনির্দিষ্টভাবে অস্থায়ী কর্মচারীদের দিকটা যত নির্দেশিত হয় তার জন্য সই সংগ্রহের কাজে আমরা নামছি। এবং সেই সই সংগ্রহ করার পরে দরকার হলে সেই কাগজ আমরা জমা করব নবান্নে। কবে সেটা হবে জানিয়ে দেওয়া হবে। অনেকে বলতে পারেন যে চলুন আমরা দল বেঁধে ভোট বয়কট করি, ভাবা যেতেই পারে, কিন্তু ভোট বয়কট হলে আলটিমেটলি সরকারটার সুবিধা হয়। তাই বয়কট নয়, এমন ব্যবস্থা আমরা করব যাতে করে শাসক বিরোধী দুপক্ষই চাপে থাকে। কারণ দুপক্ষকে চাপে রাখতে না পারলে আমরা আমাদের দাবি দাওয়া আদায় করতে পারবো না। আর এখনো বিশ্বাস করি আপনারা যে যে মতের এবং পথের হন না কেন, আমরা নির্দ্বিধায় বিশ্বাস করি কেউ আপনাকে অধিকারটা বিনা পয়সায় দেবে না। আপনাকে নিজের মাথার ঘাম পায়ে ফেলেই এই অধিকারটাকে সুরক্ষিত করতে হবে এবং তাকে অর্জন করতে হবে। রাজনীতির সময় আসছে, আমাদের সকলের মধ্যে রাজনীতির পারদ চড়বে, কিন্তু কোথাও লক্ষ্য রাখবেন যে এই লড়াইয়ের মধ্যে যেন আপনার রাজনীতির রং যেন অনুপ্রবেশ না করে। অনেকে ভাবেন যে অরাজনৈতিক মঞ্চ মানে এখানে কোনো রাজনৈতিক লোক আসতে পারবে না, তাদের ভাবনাটা ভুল আছে। এই মঞ্চে যখন এসেছেন আপনাকে আপনার ব্যক্তিগত রাজনীতির আদর্শকে ত্যাগ করে এখানে আসতে হবে। আমরা এখানে এসেছি আমাদের দাবি দাওয়াকে অর্জন করার জন্য, আদায় করার জন্য। সেই দাবি দাওয়ার সাথে সহানুভূতিশীল এবং সমর্থনকারী যারাই আসুন না কেন আমরা তাদেরকেই স্বাগত জানাবো। সেখানে কোনো নাকুচুমি ভাব আপনার চলবে না, এটাকে খুব স্পষ্ট করে বলে দেওয়া হবে। এই লড়াইটাই আমরা চালিয়ে যাচ্ছি এবং এর মধ্যে তিনি চলে এলেন বলেই তার আমাদের আন্দোলনের রংটা অন্য রঙে রাঙিত হয়ে গেল, এটা যারা মনে করেন আমরা বলবো যে তাদের জন্য এই মঞ্চটা এখনো পর্যন্ত তৈরি হয়নি। ভোট আসছে, আমাদের মঞ্চে বিরোধী দলের লোকজন আসবে, তাদের বক্তব্য জানাবে, এটা খুব স্বাভাবিক ব্যাপার, জানাতেও হবে। তাদের বক্তব্য না জানলে পরে আমরা আমাদের অবস্থানটা ঠিক করব কিভাবে? শুধুমাত্র সরকারি বিরোধিতা করে আমরা বিরোধী পক্ষের সুবিধা করে দেব আর বিরোধী পক্ষ আসার পরে আমাদেরকে কাঁচকলা দেখাবে, আমরা সেই রাস্তায় যেতে চাই না। সুতরাং যা হিসেব হবে কড়াই গন্ডাই হবে। তুমি আমাকে কি দেবে, বিনিময়ে তুমি কি পাবে, সেই সমস্ত হিসেব আমরা করে নেব। আর ভোটটা কত সংখ্যায় আছে সেটা বিষয় নয়। কর্মচারীরা কোয়ালিটির মানুষ, তারা মানুষকে প্রভাবিত করতে পারেন। আমাদের মাথা দিয়ে বিচার করবেন না, আমরা কত মাথাকে আমাদের পিছনে দাঁড় করাতে পারি সেইটাকে বিচার করবেন, তারপরে বাকিটা ঠিক করবেন। এই রাজ্যে আমরা যখন আন্দোলনটা শুরু করেছিলাম তখন এই সরকারের বিরুদ্ধে বিরোধিতার যে হাওয়াটা ছিল, আজকে বিরোধিতার সেই হাওয়াটা অনেক বেশি তীব্রতর হওয়াই শুধু নয়, যে যে ইস্যুগুলো আমরা তুলেছি এখন সমস্ত বিরোধী দল সেই ইস্যুগুলোকেই মেন ইস্যু করে লড়ছে। এটা ব্যক্ত করে যে আমাদের ভাবনা চিন্তা তাদের থেকে অনেক বেশি গভীর, অনেক বেশি এগিয়ে আমরা করতে পেরেছি, তাদেরকে ভাবাতে পেরেছি। আরেকটা কাজ বাকি আছে, সেটা হলো যে এই রাজ্যের প্রাতিষ্ঠানিক দুর্নীতি নিয়ে সেইভাবে কোনো দল সরব নয়। আমরা চলুন চেষ্টা করি
প্রাতিষ্ঠানিক দুর্নীতির ইস্যুটাকে সামনে নিয়ে এসে ওইটাকে প্রধান ইস্যু করা, কারণ আমরা মনে করি যে প্রাতিষ্ঠানিক দুর্নীতি আমাদের পশ্চিমবঙ্গটাকে পিছিয়ে দিচ্ছে, আর অন্য কিছু নয়। এই সমস্যাটার সমাধান হলে পশ্চিমবঙ্গকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য মহাকাশ থেকে কাউকে আসার অবতরণ করার প্রয়োজন হবে না। আমরা বাঙালিরাই যথেষ্ট দক্ষ এই রাজ্যটাকে আমাদের নিজেদের মতো করে সুন্দর করে গড়ে নেওয়ার জন্য। বাংলাটা এগিয়ে থাকবে না পিছিয়ে যাবে সেটা ঠিক করতে হবে আপনাদেরকে। এবং আজকে এখানে যারা উপস্থিত হয়েছেন রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে, আপনারা দায়িত্ব নিয়ে নিজেদের প্রচার যন্ত্রকে, নিজেদের বুদ্ধিমত্তাকে, নিজেদের প্রতিবাদের কণ্ঠস্বরকে সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে দিন। এটাই হলো এই লড়াইয়ের প্রথম শর্ত। এটা যদি আমরা করতে পারি আমরা সমস্ত দাবি দাওয়া আদায় করে উঠব। আর সুপ্রিম কোর্টের রায় কবে হবে সেটা নিয়ে অনেকে ভাবছেন, আমরা ভাবছি না, কারণ জানি যে রায়টা যেদিনই হোক আমাদের পক্ষে যাবে, এবং যেদিন পক্ষে যাবে তারপরেই আমরা নামবো এই সরকারকে আলটিমেটাম দিয়ে যে তুমি হয় এই রায়কে ইমপ্লিমেন্ট করো, না হলে তোমাকে গদি থেকে উল্টে দিতে আমরা এক মুহূর্ত কাল বিলম্ব করবো না। ভালো থাকবেন সকলে।